আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলমিনের কাছে অশেষ শুক্রিয়া যে মুসলিম হিসেবে যে কোনো প্রেক্ষাপটে আসলে আমাদের শুক্রিয়া জানাইতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে তো 4-5 দিন আগে তো ঈদ গেল। ঈদ কেমন কাটাইলা? ঈদের ব্যাপারটা আসলে বলতে গেলে আহ, সারাদিন মোটামুটি ব্যস্ততাই কাটছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঈদগাহ মাঠের নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে কুরবানি করলাম। কুরবানির তো মাংস কাটাকাটি থেকে শুরু করে, আমি যদিও মাংস কাটাকাটি করি না, আমি অনেক সময় দেখা যায় যে হয়তো নিজের গরু নিজেই কুরবানি করি। আর কাটাকাটি এলাকার মানুষজন আসে, তারা এসে কাটাকাটি করে তারপরে এই যে গাওয়ালি বা আত্মীয় স্বজনের মাংস দেওয়া থেকে শুরু করে সারাদিন মোটামুটি বিকাল পর্যন্ত ব্যস্ততাই গেছে। তারপরে খাবার দাবার, তারপরে থেকে টোটাল বাসায় আর কি, মানে কোথাও যাওয়ার সুযোগ হয় নাই, সারাদিন বাসায়। তো তোমরা তো মানে আমার জানা মতে মেলান্দের সবচেয়ে বড় একটা অন্যতম বড় একটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছ। তো মানে এখন কি একান্নবর্তী পরিবার আছে, না এখন তো মনে হয় সিঙ্গেল অনেক ভাগ হয়ে গেছে? একান্নবর্তী বলতে আমাদের এখনো জমি জমা থেকে শুরু করে, যেটা মানে আমাদের পূর্বপুরুষ থেকে যে জমি জমাগুলো যেগুলো আর কি পাওয়া, এই জমি জমা এখনো ভাগ হয়নি। এখনো সব এক জায়গাতেই আছে, যে যার মতো করে চাষাবাদ করতেছে। আর শুধু রান্নার খাবারটা আর কি আলাদা হয়েছে, আর অলমোস্ট মোটামুটি সব একই আছে এখনো। তো আগে মানে সর্বশেষ কত সাল পর্যন্ত তোমার মনে পড়ে যে একান্নবর্তী পরিবারে ছিল? মানে এক পাতিলে কতজন পর্যন্ত খাইছে বলে তোমার মনে পড়ে? আমরা প্রায় প্রায় 50 জনের কাছাকাছি একসাথে রান্না করে খাওয়া হয়েছে। পাতিলের সাইজ কত বেশি ছিল? পাতিলের সাইজ তো অলমোস্ট 50 জন মানুষের জন্য প্রত্যেকদিন খাবারের রান্নার জন্য আসলে যতটুকু মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে কতটুকু বড় সাইজ হতে পারে। তবে সেটাও প্রায় এক যুগের কাছাকাছি হয়ে গেছে যে রান্নাটা আমাদের পৃথক হয়ে গেছে। কিন্তু আমাদের এখনো অন্তত পক্ষে মানে প্রত্যেকটা ঈদে দেখা যায় যে অন্তত বছরের যে দুইটা ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটাই ঈদে অ্যাটলিস্ট আর কি একসঙ্গে সবাই খাওয়া হয় এখনো। আচ্ছা আচ্ছা। তো তাহলে আর তুমি তো একটা রাজনৈতিক পরিমণ্ডলেও আছো। তো রাজনীতির অনেক কিছু উত্থান পতন মানে পর্যবেক্ষণ করছো তোমার পারিবারিক ক্ষেত্রে, সর্বব্যাপ সব দিক দিয়ে আর কি। যে অনেক দিন একটা দলের সাথে তোমরা সম্পৃক্ত আছো এখনো, যে ওইটার থেকে তো মানে আহ, ক্ষমতার সর্বোচ্চ লেভেল উপজেলা পর্যায়ের যেটা, সেটাতে ছিলা, একটা খানিক ছন্দপতন হয়েছে। তো তুমি কি সেটা ফিল করো যে এটা থেকে মানে ভবিষ্যতেও যারা রাজনীতি করবে তাদের শিক্ষণীয় কিছু আছে? শিক্ষণীয় তো অবশ্যই আছে। আর রাজনীতির মানে ইয়াটা মাঠটা এরকমই যে প্রত্যেকটা স্টেপেই শিখার আছে। যে প্রত্যেকটা স্টেপ, আমি যতগুলো স্টেপ পেলাম প্রত্যেকটা স্টেপই আমার শেখার মতো বিষয়। আর ছন্দপতন হওয়াতে ফিল করার মধ্যে শুধু একটা ব্যাপার মানে ফিল করি, সেটা হলো স্বাভাবিক চলাচলের যে বিষয়টা, এই স্বাভাবিক চলাচল করতে না পারার বিষয়টা ফিল করি। আর আদারওয়াইজ যে আমরা ক্ষমতায় ছিলাম, আহ, অনেক পাওয়ার ছিল, এই ব্যাপারগুলো খুব একটা ফিল করি না। কারণ আসলে পাওয়ার কখনো ইউটিলাইজ করি নাই, মানে ব্যাডলি ইউটিলাইজ করি নাই কখনো, যেটার কারণে আসলে পাওয়ারের বিষয়টা খুব একটা ফিল করি না। তবে স্বাভাবিক চলাচলটা এটা ফিল করি। আচ্ছা, সেটা তো আছেই। আরেকটা বিষয় হলো যে মানে এখন এখন অলমোস্ট আসলে কেউই, মানে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় নাই। ক্ষমতা নাই। একটা মধ্যবর্তী একটা সরকার আর কি এখন ইয়েতে আছে, দেশের সার্বিক তত্ত্বাবধানে আছে। তবে আমাদের আসলে প্রত্যেকেরই মনে রাখা উচিত যে আমাদের ক্ষমতা কারোরই চিরস্থায়ী না। ক্ষমতা কারোরই চিরস্থায়ী না। তো এই ব্যাপারটা মাথায় রেখে প্রত্যেকেরই আসলে পথ চলা উচিত। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন। আমি এই যে জমি জমা রিলেটেড অনেক সালিশ দরবারে আমি গেছি, সবসময় মুরব্বী আমরা সবসময় একটা কথা বলে,
জমি কি কেউ কবরে নিয়ে যাবে এই 1 হাত জমির জন্য কেন এত মারামারি? কিন্তু আলটিমেট দেখা যায় যে লোক এই কথা বলে তারও যখন ব্যক্তিগত জমি থাকে তো ওই 1 হাত কেন, আধা হাতের জন্যও সে অনেকই করে। হ্যাঁ। আর তুমি যে কথাটা বললা যে ক্ষমতা চিরস্থায়ী না, এটা যেমন একটা প্রশ্ন, এটা অবশ্যই এটা ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু রাজনীতিবিদরা এটা যখন ক্ষমতায় থাকে তখন এটা কেন বোঝে না? সবসময় বিরোধী দলের সময় থাকতে কেন তাদের এই ভোটটা কেন, মানে অনুভূতিটা কেন আসে, অনুভূতিটা আসে? কেন জাগ্রত হয়? যদি মানে ক্ষমতায় থাকা অবস্থায় এই বোধটা জাগ্রত হয় তাহলে কিন্তু ক্ষমতায় সবসময় একটা ভারসাম্য থাকে। কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, সব দলই যখন ক্ষমতায় থাকে তাদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি যে আমরাই চিরকাল ক্ষমতায় থাকবো। এটা তোমার দৃষ্টিতে কি মনে হয়? আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটু বলি। আসলে আমরা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমরা বাঙালি জাতি, আমরা মানে ভুলো জাতি। আজকে যে অবস্থায় আছি, কালকে যে আমি এই অবস্থায় নাও থাকতে পারি, এই ব্যাপারটাই আমরা আসলে ভুলে যাই অনেক সময়। চেয়ারে বসার পরে আমরা আসলে এই ব্যাপারটাই মোটামুটি ভুলে যাই। তখন চেয়ারে বসার পরে তখন মনে হয় যে আমরা মনে হয় এটা মানে স্থায়ীভাবে আর কি বসে গেছি। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই আসলে শেষ আছে। কোনো জিনিসই স্থায়ী নেই, পৃথিবীর কিছুই স্থায়ী নেই, প্রত্যেকটা জিনিসেরই শেষ আছে, এই ব্যাপারটাই ভুলে যাই আর কি। আচ্ছা, তার মানে তুমি বলতেছো এটা তো আসলে মনে রাখা দরকার, যারা অবশ্যই যারা ছিল তারা হয়তো ভুল করছে, তার আগে যারা ছিল তারাও এই ভুলটা করছে। এটা আসলে আমাদের সবারই মনে রাখা দরকার। আরেকটা কথা, যে তোমার মানে জীবন থেকে নেওয়া একটু অভিজ্ঞতা শেয়ার করতা। তোমরা ক্ষমতার সর্বোচ্চ লেভেল, যেহেতু এক সময় তোমাদের হয়তো মানে ইটটা কাটতো সকালবেলা ফোন দিয়ে, যে ভাই কই আছেন, কেমন আছেন, ভাই কখন বেরোবেন, ভাই একটু সময় দিয়েন, ভাই একটা ছবি উঠি। মানে ওই প্রেক্ষাপটটাতে হঠাৎ করে আমিও আমার ক্যাম্পাস লাইফে একটা দলের ক্ষমতার পালাবদল দেখছি। তখন আমার এক বন্ধু আমাদের পরবর্তী পালাবদলের পরে আর আড্ডায় আসতো না। তখন সে বলতো, আমরা বন্ধুরা বন্ধু হিসেবেই আমরা দলমত সবাই যখন আমাদের ব্যাচের প্রোগ্রামে বসতাম, তখন সে বলতো যে বন্ধু একবার পায়ের উপরে পা দিয়ে মানে বৈশা অভ্যস্ত, এখন তো আর সেটা সম্ভব না, তাই আমি বন্ধু আড্ডাতে কমফোর্ট ফিল করি না এখন। মানে ওই জিনিসটা তোমার দৃষ্টিতে কেমন মনে হয়, যে এখন একটা ব্যতিক্রমী একটা ঈদ, এটা কি খারাপ লাগে? খারাপ লাগাটা স্বাভাবিক। মানে এই থেকে যারা অহরহ ফোন পাচ্ছে, যাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে, তাদের জন্য যেন শিক্ষণীয় হয় ব্যাপারটা, সেক্ষেত্রে তোমার মানে আসলে ওই তুমি তোমার বন্ধুর যে উদাহরণটা দিলা, এটার সাথে আমাদের বর্তমান প্রেক্ষাপটটা, এটা মানে টোটাল ডিফারেন্ট একটা প্রেক্ষাপট। যদি মানে নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালাবদল হইতো, তাইলে প্রেক্ষাপটটা একরকম হতো। আর এখন যে প্রেক্ষাপটটা, সেটা টোটাল আলাদা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। যার দরুন যে ব্যক্তিগুলো দেখা গেছে যে হয়তো ফোন দিত, ভাই কোথায় আছেন, বা ঈদ মুবারক, বা একটু ছবি উঠবো, ভাই কোথায় আছেন, মানে স্বাভাবিকভাবে যে খোঁজ খবরগুলো নিত বা আসতো, তো এই ব্যক্তিগুলো আলটিমেটলি তারা এলাকায় নাই, বাড়িতে নাই। না, ফোন তো আছে, ফোন আছে, ফোনে হয়তো অনেকের সাথে যোগাযোগ হয়, অনেকেই ঈদ মুবারক জানায়। তারপরেও দেখা যায় যে এই প্রেক্ষাপটে আসলে অনেকেই বিব্রত বোধ করে যে বাইরে কি অবস্থায় আছে না আছে, একটা ফোন দিব বা মেসেজ দিব, সে আবার কোন অবস্থায় আছে। অনেকে এই প্রেক্ষাপট থেকে বিব্রত বোধ করার কারণে অনেক সময় দেখা যায় যে জাস্ট হয়তো একটা টেক্সট করে রাখছে, মোটামুটি অনেকটা এরকমই। আর এর বাইরে আসলেই মানে ওই যে একটা কথা বললাম যে এখন সব থেকে বেশি মানে অভাববোধ যে জিনিসটা করি, সেটা হলো মানে স্বাভাবিক চলাচলটা, স্বাভাবিক জীবনযাপনটা, এটাই সব থেকে বড় অভাব বোধ করি। আচ্ছা, কথা বলে ভালো লাগলো। আর হলো যে তুমি তোমার ফ্যামিলির সবাই ভালো তো? তোমার 2 ছেলে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আর তোমার হাসি মুখটা একটু দেখতে চাই। তোমার এতক্ষণ তো তুমি একদম কেমন জানো একদম সিরিয়াস মোডে কথা বলতেছি। ক্যামেরার দিকে তাকিয়ে আমার বন্ধুরা যারা আছে, আসলে সিরিয়াস মুডে না, তো এখন বর্তমান প্রেক্ষাপটটাই অনেকটা আসলে আমার জন্য মানে সাধারণ জীবনযাপনটাই আমার জন্য সিরিয়াস হয়ে গেছে এখন। কারণ আমি চলাচল করতেছি, যা কিছু করতেছি, দেখা গেছে যে আমার প্রতিনিয়ত আমার অনেক কিছুই চিন্তা ভাবনা করেই আমার আসলে চলাচল করতে হয়।
কারণ স্বাভাবিক জীবনযাপন আর এখন বর্তমানে অস্বাভাবিক জীবনযাপনের মধ্যে আছি। তো প্রত্যেকটা মুহূর্তই আসলে এখন সিরিয়াস হয়ে গেছে, কারণ কখন কোন প্রেক্ষাপটে কোথায় মানে কোন প্রবলেম ফেস করতে হয়, এই কারণে আর কি আসলে কথা বলার সময়ও এখন সিরিয়াস হয়ে গেছি। আর সব থেকে বেশি মানে ভালো লাগতেছে যে আজকে দীর্ঘদিন পরে হলেও এই ঈদের একটা সময় দেখা যায় যে প্রত্যেকটা বন্ধু বান্ধব আমরা সেই ছোটোবেলা থেকেই, ছোটো ঈদ বড় ঈদ, আগে আমাদের প্রথম ছিল যে নামাজটা পড়ে আইসে কোনো রকম মোটর সাইকেলটা নিয়ে বের হয়ে যায়, নিজেদের মতো করে দেখা যাইতো যে ঘুরে বেড়াইতাম। আর এরপরে আর একটা স্টেজে যখন আসছি তখন দেখা গেছে যে নামাজ কালাম পড়ে মোটামুটি ফ্যামিলির সঙ্গে স্বাভাবিক কিছু টাইম স্পেন্ড করার পরে তারপরে যায় দেখা গেছে যে বন্ধুরা বন্ধুদের মতো করে রাত্রে যতটুকু সম্ভব যার যার অবস্থান থেকে ওই অবস্থানে দেখা গেছে যে আড্ডা দিছি। আর এইবারের ঈদটা টোটাল ব্যতিক্রম, যে মানে টোটাল একাই কাটাইতে হয়েছে আর কি, এই আর কি। আসলে আর- তুমিও তো না, অনেকেই আমাদের অনেক বন্ধু বান্ধব এরকম করতেছে। অনেকেই আছে। আর রাজনীতিবিদ যারা, তাদের এটা মেনে নেওয়া না, এটা আসলে আমার মানে রাজনীতির প্রেক্ষাপট থেকে বলতে গেলে আমার এই ব্যাপারটা খারাপ লাগে না, কারণ রাজনীতির ক্ষেত্রে আসলে এটা মানে এই উত্থান পতন এইসব আছেই, আর এটা হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আহ, আমার তবে আমি মানে সব থেকে বেশি মিস করি আমার বন্ধুদেরকে, প্রত্যেকটা বন্ধুদের, যাদের সঙ্গে আসলে অসংখ্য মানে ভালো সময় কাটানোর মুহূর্ত আছে। প্রত্যেকটা বন্ধুর সঙ্গে অসংখ্য ভালো মুহূর্ত আছে কাটানোর। আর বন্ধু, আমি আরেকটা কথা, তুমি যে গাল ধরলে যে রাগ পাইতা, এখনো মানে না, একটু হাসি দাও একটু, এটা আসলে মানে গাল দুলে রাগ পাওয়ার বিষয় আছিল একটু না, চামড়া টান দিলে মানে নাকি? এটা হ্যাঁ এক্স্যাক্টলি তাই। মানে তখন দেখা গেছে যে চিমটি কাটলে তখন মানে রাগ করার একটা বিষয় ছিল। তো এখন আসলে সময়ের সাথে সাথে সেটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো একটু হাসি মুখে একটু বন্ধুদের বিদায় জানাও, ঈদ মোবারক জানাও। আহ, যদিও আসলে ঈদও 7 দিন হিসাব করলে, ঈদুল আজহার হিসাব করলে 7 দিন হিসাব করলে অলমোস্ট ওই 7 দিনও প্রায় শেষের দিকে, তবুও শেষ মুহূর্তে হলো সব বন্ধু বান্ধব, না, ঈদের ছুটি চলতেছে তো এখন, সরকারি এখনো ছুটি আছে। চলতেছে। সব বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলা, সবাই ভালো থাক, সুস্থ থাক, নিজেদের মতো করে প্রত্যেকটা মুহূর্ত কাটা এবং প্রত্যেকটা মুহূর্ত এনজয় কর। আজকে জীবন থেকে যে 1টা মিনিট পাস হয়ে যাচ্ছে, তার মানে আমি জীবন থেকে 1টা মিনিটই হারাই ফেলাইতেছি। তবে যে যে অবস্থানে থাকস সেই আগের মতোই একবারে জীবনের শেষ সময়টা পর্যন্ত সবাই ওইভাবেই থাক, কেউ পরিবর্তন হইস না, কেউ পরিবর্তন হইস না, যে যেমন আছস ঠিক তেমনই থাক, সবাই এই অবস্থাতেই সুন্দর, আমি বিশ্বাস করি। তো আচ্ছা। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ সবাই।